আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শাহপুরীর দ্বীপ থেকে ঘুরে ফিরে এসে আমরা আমাদের টুকটাক যে শপিংগুলো ছিল সেগুলো আমরা সেরে ফেলেছি। এই নিয়ে আমার ব্লগটি অলরেডি আপলোড করা আছে চ্যানেলে। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি কিন্তু দেখতে ইন্টারেস্টেড তারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে আমি মেগাটোরের রাজশাহী এপিসোড, কক্সবাজারের এপিসোড, আমি সারা বছর কোথায় কোথায় ঘোরাফেরা করেছি এগুলো সব কিছু ছোট ছোট ব্লগ আকারে আপলোড করা আছে। অনেক বছর পরে আসলে সেন্ট মার্টিন যাওয়া হচ্ছে। আশা করি আপনারা কক্সবাজার আমার বছরে একবার দুইবার যাওয়া পড়ি। আমি আমার সেন্ট মার্টিনটা আমার অতটা যাওয়া পড়ে না। সেন্ট মার্টিন বছর পরে আবার যাচ্ছি আমরা। খুব আপনাদের সাথে ভাবলাম এর আগে যখন বেলায় রওনা হয়ে তখন তো আসলে এভাবে আমাদের ব্লগ করা হতো না, তো সেগুলো এই জন্য ব্লগ মানে শেয়ারও করা হয়নি। বাট এখন যেহেতু আমি টুকটাক আমার মেমোরি রাখার জন্য ভিডিওগুলো করি এবং চ্যানেলে আপলোডও করি, তো আমি আমার সেন্ট মার্টিন ট্যুরেরও কিছু ভিডিও আপনাদের জন্য ধারণ করেছি, যাতে করে আমারও মেমোরি থাকে এবং আপনারাও যারা দেখবেন কিছুটা হলেও আপনারা সেন্ট মার্টিন সম্পর্কে ধারণা পাবেন। তো আমরা গিয়েছিলাম এমভি বারোয়াউলিয়া শিপে। এই শিপে আমাদের মোজারতের টিকিট কাটা ছিল, যদিও বা আমাদের মোজারতের টিকিট কাটা থাকলেও আমরা বেশিরভাগ টাইমটাই সানডেকেই সময়টা কাটিয়েছি। তো এই যে দেখেন, এটা কিন্তু মোজারতের মানে আর কি যে এরিয়া, এটাকে মোজারত বলা হয়। তো এখানে আমাদের সিট ছিল, আর ওই যে সামনে যেটা বরাবর সোজা দেখছেন এটা সানডেক ছিল। তো আমরা আসলে কেবিনের জন্য চেষ্টা করেছিলাম, কেবিন নেওয়ার জন্য, বাট কেবিনে আমরা আসলে টিকিটটা পাই নাই, কারণ ওখানে অনেক আসলে টিকিট আমি ওখানে যখন ট্রাভেল করছিলাম তখন আশেপাশের থেকে অনেক ভাই আপুরাও দেখছিলাম বলছিল যে ওনারা নাকি 1 মাস 2 মাস আগে অনেকে বুকিংয়ের জন্য ট্রাই করেছিলেন কেবিনে, বাট সিট পাইনি, কারণ বেশিরভাগ সিটই আগের থেকে রিজার্ভ থেকে থাকে আর কি। যাই হোক, তো কম বেশি সব জায়গায় আর কি এরাই সব ঝামেলা পোহাতে হয়। তো আমরা আর কি কেবিনে সিট পাইনি, আমরা মোজারতে পেয়েছি, এটাই শুকর আলহামদুলিল্লাহ। অনেকে তো মোজারতেও পাই নাই, তো মোজারতটা তো পুরাটাই এসি, সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব একটা। তো এই যে আমরা ক্যান্টিনে গিয়েছিলাম, কারণ যেহেতু একদম ভোরে বের হয়েছিলাম, আমাদের শিপটা ছেড়েছিল 7:30টার সময়। সো আমাদের একদম ভোরে উঠেই বের হতে হয়েছিল। তো এই যে আমরা যেহেতু নাস্তা করতে পারিনি সেভাবে, এই জন্য আমরা ক্যান্টিন থেকে কিছু নাস্তা করে নিলাম। আপনাদের সাথে আমি লিস্টটা এবং কী কী ফুড ওখানে পাওয়া যায় প্রাইস লিস্টটাও শেয়ার করলাম, তাতে করে আপনারা একটা ধারণা পাবেন যে শিপের কী ফুডের কেমন কি প্রাইস নিয়ে থাকে। তো ফুড কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, আমি মোটামুটি যাই মানে আমার ভালো লেগেছে, সবগুলোই ট্রাই করেছি, আছে, খুব একটা খারাপ না। ট্রেনের খাবারগুলো যেরকম আমার একদমই ভালো লাগে না, বাট সেই হিসাবে এই খাবারগুলো ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে যেরকমটা হয় আর কি, সবাই যে যার সিট ছেড়ে একদম সানডেকে এসেই ভিড় করছে, সামনেটা পুরো ধরে এমনভাবে সবাই দাঁড়ায় আছে যে মানে সানডেকে সিটে বসে থেকেও কোনো কিছু যে আপনি দেখবেন সেই দেখার উপায় নেই। তো বেশ কিছুক্ষণ পরে যখন একটু ফাঁকা হলো তখন একটু আমি এই শ্যুটগুলো নিয়েছি। দেখেন পানিগুলো কি সুন্দর ক্লিয়ার, মানে করোনা হয়ে আসলে একটা উপকার হয়েছে যে কক্সবাজারের পানিটা খুব সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে। আগে কিন্তু কক্সবাজারের পানি এতটা নীল, এতটা স্বচ্ছ সুন্দর ছিল না, বাট আফটার করোনা পানিটা অনেক সুন্দর নীল এবং স্বচ্ছ সুন্দর হয়ে গেছে। এই ধরনের পানিটা সাধারণত সেন্ট মার্টিনে ঢোকার পরে দেখা যেত, বাট বর্তমানে কক্সবাজারেই এরকম নীল পানি। এটা আমার কিন্তু আমি আপনাদের সাথে সবসময় যে জিনিসটা শেয়ার করি যে আমি কখনোই কোনো মানে এক্সট্রা এডিটিং কিছু করি না, কালার টালার ইফেক্ট তেমন কোনো কিছুই ইউজ করি না, সব কিছুই র দেখানোর ট্রাই করি, কারণ এক্সট্রা এডিটিং দিয়ে খুব মানে হাইলাইট করে ফাঁক ফোকর করে প্রেজেন্ট করার জন্য অনেক বড় বড় ইউটিউবার আছে, বাট আমি আসলে ওরকম কোনো বড় ইউটিউবারও না, কিছুই না। আমি জাস্ট আমার মেমোরি রাখার জন্য ভিডিওগুলো করি, আর আমি শেয়ার করতে চাই অথেন্টিক র জিনিসগুলো, যেটা আমার ভিডিও দেখে কোনো একজনও যদি সেই জায়গাটাতে যায় তার যেন দেখে মনে না হয় যে এই জিনিসটা তো অনেক সুন্দর দেখেছিলাম বাট এখন তো অতটা সুন্দর লাগছে না।
সো আমি সব কিছুই এই জন্যই ন্যাচারাল রাখার ট্রাই করি। তো যাই হোক, এই যে দেখেন এখানেও কিন্তু পানি এই রকমটাই নীল। আমি নিজেও খুবই অবাক হয়েছি, কারণ ঠিক এই রকম নীল স্বচ্ছ পানি আমি থাইল্যান্ডেই দেখেছি। থাইল্যান্ডের হচ্ছে মানে পানিগুলো এরকম সুন্দর নীল হয়, এবং তখন খুব আফসোস হতো যে আমাদের দেশে এত বড় একটা মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ কিন্তু আমাদের, হ্যাঁ, রেকর্ড করার একটা বিষয়। তো এত সুন্দর একটা হচ্ছে সমুদ্র, অথচ পানিগুলো কেমন যেন ভালো না, দেখতে সুন্দর লাগে না। সেই আফসোসটা আসলে আলহামদুলিল্লাহ আমার চলে গিয়েছে, কারণ এখন পানি থাইল্যান্ডের পানিকেও মানে হচ্ছে টেক্কা দিবে, বা টেক্কা কি আমি বলবো যে থাইল্যান্ডের পানির চেয়েও হয়তো বা আমাদের দেশের সমুদ্রের পানি এখন এতটাই মানে কম্পেয়ার করা যায়। আগে তো এমন একটা ছিল যে হতাশায় ভুগতাম যে কেন ওদের পানিগুলো এত সুন্দর, আমাদের পানিটা কেন এত সুন্দর না। বাট এখন আমি মানে বলতে পারি যে না, থাইল্যান্ডের মতন আমাদের দেশের সমুদ্র পানিও স্বচ্ছ নীল, খুবই সুন্দর। তো এই যে দেখেন আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম, জেটি ঘাটে পৌঁছে গিয়েছি। এখন এই যে আমরা শিপ থেকে ল্যান্ড করছি। এখন আমরা আমাদের হোটেলে যাব, ওখানে যে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দেখা যায় একটু বিচে ঘুরতে পারবো। আমি যতটুকু হচ্ছে জেনেছি যে আমাদের হচ্ছে হোটেলটার থেকে একদম বিচটা 47 সেকেন্ড, মানে ওনারা ক্লেম করেছে রিসর্ট থেকে যে 47 সেকেন্ড লাগবে। আমার খুব হাসি লাগলো জিনিসটা, যে 1 মিনিটও না 2 মিনিটও না, 47 সেকেন্ড। ওনারা কীভাবে এটা, ওনারা কি নিজেরা হেঁটে হেঁটে যেয়ে দেখেছে? তো যাই হোক, ফানি বিষয় আর কি। তো আমি আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব যে আসলেই হোটেলের থেকে একদম মানে খুবই কাছে, আপনি আপনার হচ্ছে হোটেল রুম থেকেই বিচ দেখা যাচ্ছে। তারপরে একদম পায়ে হাঁটার হচ্ছে পথ। সেন্ট মার্টিন তো যারা গিয়েছেন জানেন, সবই হোটেল রিসর্ট ওখানে একদমই বিচের আশেপাশে হয়ে থাকে। তো সেরকমই আমাদের রিসর্টটা একদম বিচের সাথেই লাগোয়া একটা রিসর্ট ছিল, আলহামদুলিল্লাহ। তো আমরা শিপ থেকে নেমেই ওখানে প্রচণ্ড রাশ হয়ে থাকে, সবাই আসলে হচ্ছে মানে আমরা শিপ থেকে নেমেছি, আমরা আমাদের রিসর্ট হোটেলে যাব। আর যারা অলরেডি ওখানে ছিলেন তারা হয়তো বা আজকে শিপে হচ্ছে কক্সবাজার ব্যাক করবে। তো এই মানে কিছু মানুষ হচ্ছে এন্ট্রি নিচ্ছে, কিছু মানুষ এক্সিট নিচ্ছে, এইটার জন্য একটা হুড়োহুড়ি রাশ টাইপের সৃষ্টি হয়ে যায়, যার ফলে ওখানে যে অটোওয়ালারা থাকেন ওনারা প্রচুর পরিমাণে ভাড়া হচ্ছে মানে ডিমান্ড করে থাকে। দেখা যায় 100, 200, 150 টাকার রাস্তার ভাড়া ওনারা 500, 600, 700, 1000ও চেয়ে বসে থাকে। তো আমরা যেটা করলাম যে এত রাশ আর হুড়োহুড়ির ভিতরে, আর রাস্তাটা কিন্তু খুব বেশি একটা চওড়া না, মানে যথেষ্ট বেগ পোহাতে হবে আপনাকে হচ্ছে পারাপারের ক্ষেত্রে। তো এটার জন্য আমরা কি করলাম যে একটু ওয়েট করলাম যে হালকা একটু রাশটা কমুক, তারপরে দেখা যায় আমরা যাব। কারণ আমার এত গ্যাঞ্জাম, এত তাড়াহুড়ার কোনো কিছু আসলে আমার ভালো লাগে না। আমি অনেককে দেখি বিমানের মধ্যে যে জিনিসটা করে, বিমানটা ল্যান্ডও হতে পারে না, সবাই দেখি মানে দাঁড়ায় যায়। হ্যাঁ, কী রে ভাই, বিমানটাকে ল্যান্ড হতে দাও, সেটা নামুক, তারপরে একটা নির্দিষ্ট টাইম পরে যখন ডোরটা ওপেন হবে তখন তো তুমি নামবা। আগের থেকে তো দাঁড়িয়ে মানে রাস্তা জ্যাম করার তো কোনো মানে নেই। মানে এই সিস্টেম যেন বাংলাদেশের সব জায়গায় মানে প্রচলিত হয়ে গিয়েছে। ঠিক সেরকম শিপেও আমি দেখলাম এখন শিপটা জেটিতে ভিড়তেও পারেনি, সবাই হুড়োহুড়ি মানে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যে শিপ থেকে কে কার আগে নামবে। কেন ভাই, শিপ তো আর তোমাকে সাথে নিয়ে রিটার্ন চলে যাচ্ছে না, তাই না? আর তোমার হোটেল রিসর্টও তোমাকে মানে না করবে না যে আপনি কেন আগে আসেননি, আপনাকে দেবো না, যেহেতু আপনি বুক করে গিয়েছেন। তো এই রকম তাড়াহুড়া জিনিসটা আসলে আপনারা করবেন না। এতে করে হয় কি যে আপনাদেরই সমস্যা হবে, এবং আপনাদের জন্য আদার্সেরও কিন্তু সমস্যা হবে। আমি কখনোই এই জিনিসটা করি না। তো এই যে কথা বলতে বলতে আমরা আমাদের রিসর্টে কিন্তু চলে আসছি, লাঞ্চটাও সেরে ফেলেছি। তো দেখেন আমাদের রিসর্ট থেকেই কিন্তু বিচটা দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে আগেই বললাম যে আমাদের হচ্ছে রিসর্ট থেকে হচ্ছে বিচ যাইতে জাস্ট 47 সেকেন্ড লাগে, ওনারা ক্লেম করেছে। তো আমি তো আর ঘড়ি ধরে যাইনি, 47 সেকেন্ড লাগে কিনা আমি জানি না, বাট হচ্ছে একদমই কাছে রিসর্ট থেকেই বিচ দেখা যাচ্ছে। তো এই জন্যই হচ্ছে মানে ভালো লেগেছে আরও বেশি, কারণ হচ্ছে সমুদ্র কাছাকাছি তো থাকতে এসেছি, তাই না? কোনো একটা আইল্যান্ডে থাকা মানেই তো এটাই যে আপনি সমুদ্রের সবচেয়ে কাছাকাছি এসে থাকতে চান। তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি আমাদের হচ্ছে রিসর্টে, রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম। এখন আমরা একটু আমাদের হচ্ছে রিসর্টের সামনে যে বিচ আছে, বিচটাতে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করব, সানসেট এনজয় করব। তো চলুন আপনারাও এনজয় করতে থাকেন আমার ব্লগটি।
বিচে একটু ঘোরাফেরা করতে করতে আবার দেখলাম এখানে মাছ ধরছিল। তো আমি আবার একটু যেয়ে দেখার চেষ্টা করলাম, কারণ আমি কখনোই এইরকম সমুদ্রের মানে এত কাছাকাছি থেকে মাছ ধরাটা আসলে ওইভাবে দেখিনি। অনেক সময় দেখেছি যে অনেকে মাছ ধরছে, বাট এত কাছে যে সেটা দেখা হয়নি। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল এবং আমার কাছে খুবই ভালো লাগছিল। তো এই যে দেখেন কিছু শামুক ঝিনুকও কুড়িয়েছি। দেখতে দেখতে যাই হোক, এই যে সূর্য ডুবে যাচ্ছে, আরও একটি দিন শেষ হয়ে যাচ্ছে, নতুন একটা দিন শুরুর অপেক্ষায়। তো এনজয় করছিলাম সানসেটটা। এত কাছ থেকে এত সুন্দরভাবে মানে সানসেট এনজয় করাটা আসলেও সৌভাগ্যের ব্যাপার। সব কিছুর জন্যই আমি আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই এবং শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে এই দৃশ্য দেখার তৌফিক দান করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। তো বিচ থেকে ঘুরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড আমার জন্য পরোটা, বারবিকিউ চিকেন, সালাদ এগুলো নিয়ে এসেছে। তো রাতের ডিনারটা রুমের ভিতরেই সেরে ফেললাম এবং আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটালাম। আগামীকাল সকালে আমরা একটু ঘোরাফেরা করতে বের হব। তো সকালের নাস্তাটা রিসর্টের সাথে যেই হোটেল, এই হোটেলেই সেরে ফেললাম। নাস্তা সেরে আসলে সেন্ট মার্টিন তো এটা যেহেতু একটা আইল্যান্ড, খুব একটা বড় না, তো এখানে যে খুব বেশি কিছু দেখার আছে তাও না। তারপরেও যা একটু মানে অল্প কিছু সংখ্যক জায়গা ছিল, যেমন ছেড়া দ্বীপ, কিন্তু এখন আমরা যেই সময়টায় ভ্রমণ করেছি 24শে ডিসেম্বরে, তো এই সময় কিন্তু ছেড়া দ্বীপ ভ্রমণটা নিষেধ ছিল সম্পূর্ণভাবে। তো যেহেতু এটা নিষেধ ছিল, আমরা ছেড়া দ্বীপে যাইনি। আমরা আরও আশেপাশে যেগুলো আছে, আরও বিচ আছে বা স্থান আছে দেখার মতন, সেগুলোতে আমরা ভ্রমণ করেছি। আর ছেড়া দ্বীপ আমি এর আগে যখন সেন্ট মার্টিন গিয়েছিলাম তখন অবশ্য গিয়েছিলাম। আসলে তেমন কিছুই না, যারা গিয়েছেন তারা তো জানে না, যারা জাননি তাদের কাছে মনে হবে হয়তো বা এত দূর কষ্ট করে আসলাম অথচ ছেড়া দ্বীপটা দেখতে পেলাম না। সেরকম কোনোই ব্যাপার না। আমি আপনাদেরকে ছেড়া দ্বীপটাও দূর থেকে দেখিয়েই দিব। হয়তো বা কাছে যেতে পারিনি বলে কাছে নিতে পারবো না, বাট দূর থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই একই, আপনি যেই দ্বীপে দাঁড়িয়ে মানে ছেড়া দ্বীপে শ্যুট করছেন, ওই ছেড়া দ্বীপে দাঁড়ালেও আপনার যেই দ্বীপে আপনি বর্তমানে দাঁড়িয়েছেন এই দ্বীপটা দেখতে ঠিক অমনটাই মনে হবে। মানে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, ইন শর্টে, শিক্ষার এপিট ওপিট, মানে পয়সার এপিট ওপিট। তো আফসোসের এত কিছু নেই, মন খারাপ করবেন না। আল্লাহ চাইলে হয়তো বা যখন আপনারা যাবেন তখন নিষেধাজ্ঞা নাও থাকতে পারে, তখন হয়তো বা আপনারা ভ্রমণও করতে পারেন। তবে যদি নিষেধাজ্ঞা থেকে থাকে আর ভ্রমণ যদি না করতে পেরে থাকেন তো অতটা মন খারাপ হওয়ার কিছু না। তো এই যে আমরা রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম নাস্তা খেয়ে। এখন আমরা প্রথমে হাঁটতে হাঁটতে একটু আশেপাশেরটা ঘোরাফেরা করছিলাম। তারপরে এই যে দেখেন ছোট্ট একটা ডুগুর সাথে আমাদের দেখা গেলো। ডুগুটা এত কিউট ছিল। আমার মানে ছোট ছোট এই যে মানে বেবি যেগুলো আর কি ডুগু, এই ডুগুগুলোকে আমার অনেক কিউট লাগে, অনেক ভালো লাগে। মানে ওরা এত কিউট, মনে হয় কি ধরে একদম খুব আদর করি। বাট আসলে বড় সাইজ যেগুলো সেগুলোকে আমি খুব ভয় পাই, ভীষণই ভয় পাই।
বলতে পারেন অনেকটা ফোবিয়া টাইপের। ওরা এক রাস্তায় থাকলে আমি পারি তো আরেক রাস্তা দিয়ে চলাফেরা করি, বাট ছোটো যেগুলো এগুলোকে অনেক কিউট লাগে বেবিগুলোকে। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে একটা অটো নিয়ে নিলাম। অটোটাকে আমরা চুক্তি করেই নিয়েছিলাম। আপনারাও এরকম চুক্তি করেই নেবেন, বলে নেবেন আপনারাও কতক্ষণ থাকতে চান, কারণ না হলে হয় কি অনেকে অনেক সময় খুব তাড়াহুড়া করে, তাড়া দেয়। আপনি একটা জায়গায় এত টাকা পয়সা খরচ করে ঘুরতে গিয়েছেন, অবশ্যই আপনি আপনার মনের মতন করেই ঘুরতে চাইবেন, তাই না? তো আমার মনে হয় পরবর্তীতে ঝামেলা হচ্ছে, আগে এই ধরনের কথাবার্তাগুলো ক্লিয়ার করে নেওয়াটা বেটার। তো এই যে আমরা কিন্তু এই যে ঘুরে ফিরে বেড়াচ্ছি। সেন্ট মার্টিনটা কিন্তু খুব বেশি এটা বড় না, যেহেতু এটা একটা দ্বীপ, সো বড় খুব একটা বড় হবে না, এটাই স্বাভাবিক। তারপরে হচ্ছে যারা প্রথম যাবেন তাদের অনেকে, যেমন আমি হচ্ছে বলি, আমি মানে শুনলাম যে একজন বলতেছে যে আপনারা হচ্ছে একদিনে কি ঘুরবেন, আমাদের তো মনে হয় 3 দিনও কম পড়ে যাবে। তো আমি শুনে কথাটা হাসলাম যে উনি আসলে হয়তো বা ফার্স্ট টাইম আসছে, ওনার ধারণাটা হয়তো বা নেই, এই জন্যই উনি এই কথা বলছে। 3 দিন থাকতে যে উনি যেই বোর্ডটা ফিল করবে তখনই উনি বুঝবে যে কেন উনি 3 দিন থাকার ডিসিশনটা নিয়েছে। কারণ সেন্ট মার্টিনে আসলে 3 দিন থাকার মতন কিছু নেই। হ্যাঁ, আপনি থাকলে মানে আপনি যদি চাইলে তো আপনি 10 দিনও থাকতে পারেন, 20 দিনও থাকতে পারেন, সেটা আপ টু ইউ, সম্পূর্ণই। এই যে এটা হচ্ছে ছেড়া দ্বীপ। হ্যাঁ, এই যে আমি আপনাদের জুম করে দেখাই দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ছেড়া দ্বীপ। এই দ্বীপেই এখন যাওয়াটা নিষেধ ছিল, এই জন্য আমরা যেতে পারিনি। আর গেলেই বা কী বলেন, এই দ্বীপেও যা ওই দ্বীপেও তার, সেম টু সেম। তারপরেও অনেকের আফসোস লাগতে পারে যে না জানি কি দেখা মিস হয়ে গেল, এটার জন্য আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। তো যেটা বলছিলাম যে চাইলে আপনি 10 দিন 15 দিনও থাকতে পারেন, সেটা আপ টু ইউ, বাট হচ্ছে আসলে দেখার কিছু নেই, একদিনই এনাফ। মানে আপনি যেদিন গেলেন ওই দিন রাতটা থাকলেন, পরের দিন দেখে আবার পরের দিনের শিপের শিডিউল যে টাইম, সে টাইমে আপনি কক্সবাজার ব্যাক করলেন। তো আমরা এই যে এখানে দেখলাম গোলা বিক্রি করছিল, এখানে গোলা কিনলাম। এই গোলা নিয়ে একটা কথা বলি, এইখানকার এই গোলাওয়ালা মিষ্টি গোলাটার দাম নিল 80 টাকা। হ্যাঁ, তাকে বললাম যে একটু কম রাখতে, কিন্তু সে রাখলো না। সে মিষ্টি গোলার দাম নিল 80 টাকা, আর এটা ছিল টকঝাল মিষ্টি ঝাল গোলা, এটার দাম নিয়েছিল মেবি 50 টাকা। কিছু দূর হচ্ছে যে ঘোরাফেরা করে আমরা যখন ব্যাকে আসছি, তখন আরেকটা গোলাওয়ালা মামাকে দেখলাম, ওখানে আবার গোলা খেতে দাঁড়ালাম। উনি কিন্তু সেই একই মিষ্টি গোলা সেল করছে 50 টাকা, এবং ঝাল মিষ্টি যেটা সেটাও 50 টাকা। তো মানে কি বলবো বলেন। তো এইটাই আর কি, টুরিস্ট স্পটগুলোই কিছু কেনাকাটা করলে আসলে একটু ঘুরে ফিরে দেখে শুনে কেনাকাটা করাটাই আসলে ভালো, তাতে করে আপনি ঠকে যাবেন না। আমি বলছি না যে হচ্ছে ওনাদেরকে দাম দর করে বার্গেনিং করে খুব হচ্ছে দাম কষাকষি করে জিনিসপত্র কিনতে, সেটা কথা না, কিন্তু কথা হচ্ছে আপনি একটা জায়গায় যখন 80 টাকায় একটা জিনিস কিনছেন, আর 1-2 মিনিট পরেই দেখছেন সেই একই সেম জিনিস আবার আরেকজন বিক্রি করছে 50 টাকা দিয়ে, তখন একটু তো খারাপ লাগে, তাই না? তখন তো মনে হয় যে আমি ঠকে গেলাম, অ্যাজ এ ক্রেতা আমি ঠকে গেলাম। ওনাদেরকে ঠকানোর দরকার নেই, বাট নিজেও তো ঠকাটা ঠিক না, তাই না? তো এটাই। তো যাই হোক, আমরা এখন যে বিচটাতে দাঁড়িয়ে আছি, এই বিচটার নাম হচ্ছে গলাচিপা বিচ। গলাচিপা বিচ এই কারণে এটার নাম, কারণ এই যে দেখেন ডান হাতে এই যেই বিচটাতে আমরা দাঁড়িয়েছি, এটা একটা বিচ, মধ্যে এই যে আপনার কেয়া বন, নারিকেল গাছ, এটা সেটা, আবার বাম সাইডে এই যে দেখেন আরেকটা বিচ। আমি তো ড্রোন শটটা নিতে পারিনি, আপনারা ইউটিউবে গলাচিপা বিচ বলে যাচ্ছে সার্চ দিলে হয়তো বা ড্রোন শটই দেখতে পারবেন, অনেক তখন বুঝতে আপনাদের সুবিধা হবে। মানে আমি ছোট্ট করে আপনাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে মাঝ দিয়ে চিকন করে রাস্তা গিয়েছে, আপনার ডান হাতে একটা বিচ, বাম হাতে একটা বিচ, মানে ডান হাতেও সমুদ্র বাম হাতেও সমুদ্র, অথচ মধ্যে দিয়ে ছোটো করে চিকন করে রাস্তা গিয়েছে, এই জন্যই জায়গাটার নাম গলাচিপা বিচ। তো এই তো আমাদের সেন্ট মার্টিন ঘোরাফেরা মোটামুটি শেষ। এখন আমরা আমাদের রিসর্টে ফিরেছি, ফিরে আবার ফ্রেশ হয়ে গুছিয়ে গেছি। এখন আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যেহেতু রওনা দিব, শিপ ধরতে হবে, আমাদের 3টা 3:30 শিডিউল ছিল। তো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে যে আমরা একটা রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। এখানে দেখছিলাম অনেক ধরনের মাছই ওনারা সেল করছিল। আমি প্রথমবার যখন সেন্ট মার্টিনে আসছিলাম, তখন এই ধরনের মশলা মাখানো একটা মাছ নিয়ে প্রচণ্ডভাবে ঠকে গিয়েছিলাম, একদম পচা মাছ গুছিয়ে দিয়েছিল। বাট এইবার আলহামদুলিল্লাহ সেই অসুবিধাটা আর হয়নি, যে কয়েকবারই খেলাম আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি, ফ্রেশ ফুড খেয়েছি। এখানে আমি প্রাইস লিস্টটাও আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়ে এসেছি, যাতে আপনাদের প্রাইসগুলো সম্পর্কে ধারণা থাকে। যারা নতুন যাবেন, বাজেটের একটা ব্যাপার থাকে, প্ল্যান করার একটা ব্যাপার থাকে, সো আপনাদের জন্য সুবিধা হবে।
তো এই যে লাঞ্চটা খেয়ে আসতে আসতে দেখলাম এখানে আবার একটু মিষ্টি টাইপের আইটেম সেল করছিল, যদিও বা এখন মিষ্টি খাওয়ার কোনো ইচ্ছা বা দরকার ছিল না, তারপরে কেন জানি মনে হলো সেন্ট মার্টিনের একটু ডেজার্ট ট্রাই করে যাই। তো এখান থেকে কিছু পিঠা তারপরে জিলাপি এগুলো কিনে নিয়েছিলাম। এই যে দেখেন আবারও মাছ ধরা সেই দৃশ্য আমি গতকাল সন্ধ্যাবেলায় মানে যখন আমরা বিচে নেমেছিলাম সানসেট দেখার জন্য তখন দেখিয়েছিলাম যে মাছ ধরেছিল। এখন আবার দেখছি এই যে এখানে মাছ ধরছে, খুব ভালো লাগছে। তো আমরা আমাদের এই যে মোজারাতে চলে এসেছি। এই জায়গাতে সিটগুলো খুবই কমফোর্টেবল, এসি খুব ভালো, এখানে 3-4 জন স্টাফ থাকে সর্বক্ষণিক আপনাকে সেবা দেওয়ার জন্য। আপনার যদি চা কফি কোনো কিছু প্রয়োজন হয়। তো এই ছিল আমার সেন্ট মার্টিন নিয়ে করা ছোট্ট একটি ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফিজ।